আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আমি শান্তা ইসলাম, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর আমাদের বাংলা প্রথম পত্র। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নতুন দেশ এই কবিতাটি। তোমাদের বইয়ের প্রথমেই দেখবে যে কবিতার লিস্টে প্রথমেই হচ্ছে এই কবিতাটা। নতুন দেশ কবিতাটা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে পুরো কবিতার মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে বা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরকে হয়তো তোমরা অনেকেই চিনো, কারণ ওনার অনেক কবিতা অথবা গল্প তোমরা হয়তো এর আগেও পড়েছো। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা বলতে চাই যে এক কথায় সাহিত্যের প্রত্যেকটি শাখায় তার অনবদ্য অবদানের জন্য তিনি কিন্তু চিরস্মরণীয় হয়ে আছে। রবীন্দ্রনাথের এমন অনেক লেখা আছে, গল্প, কবিতা, যেটা কি আমরা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আসলে নির্বিশেষে সবাই কিন্তু পছন্দ করে। তা রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি যে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর চতুর্দশতম সন্তান ছিলেন তিনি, অর্থাৎ ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন 14তম। এই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন হচ্ছে 1861 সালে। জন্ম 1861 সালে এবং মৃত্যু 1961 সালে। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে এশিয়াদের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন। এটা হচ্ছে আমাদের বাঙালিদের জন্য, অর্থাৎ তখন তো ভারতবর্ষ ছিল, ভারতবর্ষের জন্য এটা হচ্ছে একটা অনবদ্য একটা স্বীকৃতি যে এশিয়াদের মধ্যে তিনি সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়াও তার অনেক রচনা রয়েছে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে, উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে উল্লেখযোগ্য রচনাগুলি যেমন সোনার তরী, বলাকা, চিত্রা, শেষে কবিতা, তারপরে আছে ঘোড়া, শিশু বিষয়ক কাব্যগ্রন্থ আছে কৈশোরক, ইত্যাদি। এখানে আমি মূলত অল্প কিছু সংখ্যক নাম লিখেছি, যেমন সোনার তরী, বলাকা, চিত্রা, শেষে কবিতা, ঘোড়া, কৈশোরক ইত্যাদি। এছাড়াও তিনি কিন্তু সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ নেই। তিনি গল্প, কবিতা, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ প্রত্যেকটা শাখায় কিন্তু তার অবাধ বিচরণ রয়েছে। তিনি যে শুধু আধুনিক বাংলা কবিতার নতুন যুগের, নতুন ধারার একটা প্রবর্তক ছিলেন। তিনি মাত্র 15 বছর বয়সেই তিনি কি যে বনফুল নামক একটা কাব্যগ্রন্থ রচনা করেছেন। মাত্র 15 বছর বয়স থেকেই কিন্তু তার যে কবি যে প্রতিভা সেটা কিন্তু বিকশিত হতে শুরু করে। আর তিনি কিন্তু তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। তিনি যদিও শিক্ষার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়ার জন্য, কিন্তু সেখান থেকেও কিন্তু পড়াশোনাটা কমপ্লিট না করেই তিনি কিন্তু দেশে চলে আসেন। তার হয়তোবা প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট নেই, তাছাড়াও কিন্তু তিনি সাহিত্যে যে অবদান রেখেছেন সেটা কিন্তু অন্যরা করতে পারেনি। এখন তার যে এছাড়াও তিনি কিন্তু শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর মতো নতুন ধারার একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। আমরা যে শুধু তাকে কবি
দার্শনিক ছিলেন, শিক্ষা সংগঠক ছিলেন, সুরকার, গীতিকার, তারপরে হচ্ছেন নাট্য প্রযোজক, অভিনেতা, নাট্যকার এবং অনবদ্য চিত্রশিল্পী হিসেবেও কিন্তু আমরা তাকে চিনি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি যে আধুনিক ছোট গল্পের যে ধারা সেটা কিন্তু তার হাত দিয়ে এসেছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কবি পরিচিতি সম্পর্কে ধারণা, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ধারণা। তো এখন হচ্ছে আমরা মূল কবিতায় চলে যাই। এই যে নতুন দেশ কবিতাটি, এই নতুন দেশ কবিতাটি আসলে মূলত কি নিয়ে? নতুন দেশ কবিতাটা হচ্ছে যে আমাদের যে ছোট বাচ্চারা আছে, বালকেরা আছে, তাদের মনে যে কৌতূহল প্রবণতা, জানার যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে মূলত এই কবিতার মূল বিষয়। অর্থাৎ তাদের অনুসন্ধিচ্ছা, কল্পনা শক্তি, তাদের যে কৌতূহল প্রবণতা, এই জিনিসটার ভিত্তিতেই কিন্তু এই কবিতাটা রচনা করা হয়েছে। অর্থাৎ একটা শিশু মনে কিন্তু নানা ধরনের প্রশ্ন থাকে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তাদের যে জানার একটা আগ্রহ, সেটার বহিঃপ্রকাশ কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে হয়। তাদের এই প্রশ্ন শুনলেই আমরা বুঝতে পারি যে এই জিনিসটা সম্পর্কে তার কি একটা জানার একটা আগ্রহ আছে। তো এই যে কৌতূহল প্রবণতা, সেটাই কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে কবি তুলে ধরেছেন। তাহলে আমরা হচ্ছে মূল কবিতাটা একটু পড়ি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। নতুন দেশ, রবীন্দ্রনাথ ঠাকুর। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। এখন দেখো যে নদীর ঘাটের কাছে, নদীতে আমরা জানি স্বাভাবিকভাবেই কি নদীর ঘাটে নৌকো বাঁধা থাকে। নাইতে যখন যাই, নাইতে মানে হচ্ছে কি গোসল করতে। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দ লিখে দিচ্ছি। নাইতে মানে হচ্ছে গোসল করতে। নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। এখন সে যখন নদীর পাড়ে বা নদীতে, যেখানে বললো যে নৌকাতে কি থাকে, নৌকা বাঁধা থাকে, নাইতে যখন যাই দেখি জলের ঢেউয়ে সে নাচে। এখন সে যখন গোসল করতে যায় তখন দেখে কি নদীর ঢেউয়ে নৌকাটা নাচছে। নাচছে মানে নৌকাটা একটু নড়াচড়া করছে। স্বাভাবিকভাবে যদি পানির উপরে নৌকাটা থাকে, পানিতে কি আমরা দেখি যে ঢেউ থাকে, তাই না? এই ঢেউয়ের কারণে, ঢেউয়ের উপর নৌকাটা যেহেতু অবস্থান, সেখানে নৌকাটা ঢেউয়ের সাথে সাথে কি হচ্ছে, একটু নড়াচড়া করছে। সেটাকে এখানে বলা হয়েছে নদীর ঢেউয়ে বা জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। এখন সে প্রতিদিন যখন নদীর ঘাটে যায় গোসল করতে, তখন গিয়ে কি দেখে যে নদীর ঘাটে নৌকাটা বাঁধা আছে এবং জলের ঢেউয়ে সেটা নাচছে। কিন্তু আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, আজকে সে সেখানে গিয়ে দূরের দিকে তাকিয়ে দেখে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। সে দেখছে যে যে নৌকাটা ঘাটে বাঁধা ছিল, সেই নৌকাটা আজকে মাঝ নদীতে চলে গেছে ভাটার টানে। ভাটা মানে হচ্ছে এখানে চন্দ্র এবং সূর্যের শক্তির আকর্ষণে তোমাদের নদীতে বা সমুদ্রে পানির যে বেড়ে ওঠা বা জলের যে কমে যাওয়া, সেটাকে মূলত ভাটা বলা হয়েছে। অর্থাৎ চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়া, সেটা হচ্ছে মূলত ভাটা। ভাটার টানে কি পানিটা কমে যায়, ঠিক আছে? এখন এই ভাটার টানে এই নৌকাটা মাঝ নদীতে কোথায় যেন চলে যাচ্ছে, ঠিক আছে? সে এটা দেখে বলতেছে যে মাঝ নদীতে নৌকাটা ভাটার টানে কোথায় যেন চলে যাচ্ছে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। এখানে স্বাভাবিকভাবে শিশুর একটা কৌতূহলী মনের প্রশ্ন যে এই নৌকাটা না জানি কোথায় যাচ্ছে, কোন দূর দেশে চলে যাবে, সেখানে মানুষজন না জানি কেমন হবে, তাদের বেশভূষা কেমন হবে, সেখানকার পরিবেশটা কেমন হবে। এখন শিশু মনের কিন্তু একটা আগ্রহ থাকে, যারা বেশিরভাগ সময়ই তারা কি হয়, বাসায় থাকে। বাসা থেকে তারা কিন্তু বাইরে এত বেশি একটা যেতে পারে না যদি মা বাবা তাদেরকে নিয়ে না যায়। এখন অজানাকে জানা, অদেখাকে দেখার একটা এই যে আকুলতা বা প্রবণতা, সেটা কিন্তু প্রত্যেকের মাঝেই থাকে। আমরা যে জিনিস দেখি নাই বা যে জিনিস জানি না, সেটা দেখার যে আগ্রহ বা জানার যে একটা কৌতূহল, সেটা কিন্তু আমাদের সবারই থাকবে, ঠিক আছে? তাহলে এখানে মূলত এই কথাটাই বলা হয়েছে যে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে। অর্থাৎ নদীর মাঝে নৌকাটা যে চলতে শুরু করেছে, সে না জানি কোথায় গিয়ে পৌঁছবে, থামবে। সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে, সেখানেতে মানুষজন কেমন হবে, তারা কোন বেশে থাকবে, কেমনভাবে থাকবে, সেটাই মূলত বলা
সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। সে এখানে বলতেছে যে আমি ঘরের কোণে থাকি, ঠিক আছে, কিন্তু আমার মনেও সাত জাগে যে আমি অমনি করে যাই ভেসে, অর্থাৎ নদীতে নৌকাটা যেভাবে ভেসে যাচ্ছে তার মনেও কি হচ্ছে, এরকম একটা প্রশ্ন জাগতেছে যে এই নৌকার মতো করে আমি যদি ভেসে যেতে পারতাম নতুন নগর বনে। নতুন নগর, নগর মানে হচ্ছে কি শহর, নগর মানে হচ্ছে কি শহর, ঠিক আছে। তাহলে তার মনে সে ঘরের কোণে থাকে, কিন্তু তার মনেও স্বাদ যাচ্ছে যে নদীর মধ্যে এভাবে নৌকার মতো করে ভেসে সে যেন নতুন কোনো নগরে বা নতুন কোনো শহরে, নতুন কোনো বনে সে যেন যেতে পারে। তারপরে আছে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। এখন সে যে কল্পনার যে নগরটা, শহরটার কথা চিন্তা করেছে, সেই শহরের পরিস্থিতিটা কেমন হবে, পরিবেশ কেমন হবে, মানুষ কেমন হবে, তাদের বেশভূষা থেকে শুরু করে আচার আচরণ কেমন হবে তা কিন্তু সে জানে না, কিন্তু তার যে সৃজনী শক্তি, তার যে কল্পনা শক্তি, সেটা দিয়ে কিন্তু সে কল্পনা করতেছে যে ওই যে নতুন দেশ, নতুন শহর, নতুন নগরে বা বনে, সেখানে কি হবে, দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, অর্থাৎ সাগরের পাড়ে যে জল আছে বা সাগরে যে জল আছে সেই জলাধারের কাছে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারি সারি, অর্থাৎ সমুদ্রের পাড়ে নারিকেলের বনগুলি সব হয়তো বা দাঁড়িয়ে থাকবে সারি সারি। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না। এখন সে মানে তার যে কাল্পনিক একটা শহর, কাল্পনিক শহরের যে রূপ, সেটা কিন্তু সে চিন্তা করতেছে। কিভাবে চিন্তা করতেছে, যে দূর সাগরের পাড়ে জলের ধারে সেখানে কি হবে, সারি সারি নারিকেলের বন থাকবে যারা সারি সারি দাঁড়িয়ে আছে। তারপরে পাহাড় চূড়া সাজে, চূড়া মানে হচ্ছে একেবারে উপরে, ঠিক আছে, পাহাড়ের চূড়ায় পাহাড় চূড়া সাজবে নীল আকাশের মাঝে, একদম পাহাড়ের যে উঁচু স্তর আছে, চূড়া আছে, সেটা পার হয়ে সে নীল আকাশের মাঝে হারিয়ে যাবে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া। এখন নীল আকাশে আমরা কি দেখি, আকাশের দিকে তাকালে আমরা সাদা সাদা পুঞ্জ পুঞ্জ মেঘ দেখতে পাই না? এই মেঘটা হচ্ছে কি, মূলত আমরা জানি যে মূলত এটা হচ্ছে বরফ, তাই না, একদম ধোঁয়াশা টাইপের যেটা কুয়াশার মতো থাকে, এটা হচ্ছে মূলত কি মেঘ। সে বলছে যে এই মেঘগুলা, এই বরফটাকে ডিঙিয়ে ভেঙে সে ওই পাড়ে পৌঁছে যাবে, যেটা কেউ কখনো করতে পারে না, অর্থাৎ বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না। তার যে কল্পনার শহর, সেখানে সে সাগরের কথা কল্পনা করছে, নদীর কথা কল্পনা করছে, সারি সারি বনের কথা কল্পনা করছে, পাহাড় চূড়া, তারপরে হচ্ছে নীল আকাশ ডিঙিয়ে সে সেটা পার হয়ে সেই দেশে পৌঁছে যাবে, এরকম অনেক কিছু কিন্তু সে কল্পনা করছে। তারপরে হচ্ছে কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন কত পশু, পশু কত বেড়ায় দলে দলে। এখন দেখো নতুন, কোন সে নতুন বনের তলে, কোন সে বনের তলে নতুন ফুলে ফুলে। এখন সে যেহেতু সেই জায়গাটার সাথে পরিচিত না, সেখানে তার জন্য সব কিছুই কি নতুন, নতুন বন, নতুন ফুল, নতুন ফল। তারপরে সেই নতুন বনে কি হবে, নতুন পশুর দল দলে দলে সেখানে ঘুরে বেড়াবে, অর্থাৎ তার কাল্পনিক যে একটা জগৎ, সেখানে কিন্তু সে তার নিজের মতো করে অনেক কিছু কল্পনা করছে, নতুন বন, নতুন শহর, নতুন নগর, সেখানে হচ্ছে কি নতুন ফুল ফল। এবং যেহেতু জঙ্গল থাকবে, জঙ্গলে আমরা কি দেখি যে পশু পাখির একটা ঝাঁক কিন্তু থাকে, পশুরা সেখানে দল বেঁধে চলাফেরা করে, এই জিনিসটার কথাও কিন্তু মূলত এখানে সে বলেছে, অর্থাৎ তার কল্পনায় সে নতুন শহরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। সে ভাবছে যে হয়তো তার অদেখা অজানা সেই শহরটার রূপ হয়তো এমনই হবে তার কল্পনার মতো। তারপরে সে ভাবছে কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, অর্থাৎ এখানে কত রাত ফুরিয়ে যাচ্ছে, নৌকা ভেসেই চলছে, ভেসেই চলছে, অজানা কোনো একটা জায়গা বা অজানা একটা গন্তব্যের উদ্দেশ্যে এই নৌকাটা কি হচ্ছে, পাড়ি জমাচ্ছে। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, অর্থাৎ রাত শেষ হয়ে যাচ্ছে অনেক রাত, কিন্তু নৌকা ভেসেই চলছে। বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। এটা মূলত সে একটু কষ্ট বা আক্ষেপ নিয়েই বলেছে যে বাবা কেন আপিসে যায়। বাবা মানে আপিসে মানে হচ্ছে এখানে অফিস, অফিসের পথ্য রূপ হচ্ছে অফিস, আপিসের অফিস, এটা হচ্ছে কি পথ্য রূপ, ঠিক আছে। তাহলে সে এখানে আক্ষেপ করে অনেকটা বলেছে যে বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। সে বলতেছে যে আমার বাবা শুধুমাত্র মানে অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এই পর্যন্তই হচ্ছে কি সীমাবদ্ধ, সে কেন নতুন দেশে যায় না।
কারণ তার বাবা যদি তাকে নিয়ে নতুন দেশে যায়, নতুন দেশ সম্পর্কে, নতুন জায়গা সম্পর্কে, সেখানকার মানুষজন সম্পর্কে নানা ধরনের যে কল্পনা আছে সেটা কিন্তু তার সত্যি হতে পারে যদি বাবা তাকে নতুন দেশে ঘুরতে নিয়ে যায়। তাহলে সেইখানে অনেকটা কষ্ট করে বলতে গেলে আক্ষেপের সুরে বলেছে যে বাবা কেন আপিসে যায় না নতুন দেশে। তাহলে এই কবিতাটা আমি আরেকবার তোমাদেরকে একটু রিডিং করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাছ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন দেশে। থাকি ঘরের কোণে সাত জাগের মনে, অমনি করে ভেসে যাই নতুন নগর মনে। দূরসাগরের পাড়ে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তো পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায় না নতুন দেশে। তাহলে এই পুরো কবিতাটা তখন তো আমি লাইন বাই লাইন বলেছি, এখন হচ্ছে মূল ভাবটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে মূলত এই যে একটা বালক, সে হচ্ছে তার কৌতূহল প্রবণতা বা তার কল্পনা শক্তি দিয়ে সে কিন্তু একটা নতুন দেশ সম্পর্কে চিন্তা করেছে। সে প্রথমে নদীর ধারে গিয়েছে, সেখানে খেয়া পারে মানে নৌকাটাকে সে সবসময় বাধা দেখতো। এক সময় সে কি দেখলো যে নৌকাটা মাঝ নদীতে ভাটার টানে চলতে শুরু করেছে। তখন তার মনে প্রশ্ন জাগলো যে এই যে নৌকাটা সেটা না জানি কোন দেশে যাবে, কোন নগরে যাবে, কোন বনে যাবে, সেখানকার মানুষজন কেমন হবে, সেখানকার শহরটা কেমন হবে, হয়তোবা সেখানকার পরিস্থিতিটা আরও বেশি সুন্দর হবে এই শহরের চাইতে। সে বলতেছে যে সে ঘরের কোণে থাকে, কিন্তু তার মনেও কিন্তু স্বাদ জাগে যে সে নতুন একটা জায়গায় যাবে, নতুন পরিবেশে যাবে। সেখানে হয়তোবা সাগরের ধারে বনগুলি সব সারি সারি, নারিকেলের গাছগুলি সব সারি সারি দাঁড়িয়ে আছে, সেখানে নতুন ফুল ফল আছে, পশুরা সব হয়তোবা দল বেঁধে সারি সারি চলতেছে। সে চিন্তা করতেছে যে এই পাহাড় চূড়া ডিঙিয়ে তারপরে হচ্ছে কি নীল আকাশের মাঝে সে হারিয়ে যাবে, যেটা কেউ কখনো করতে পারে না। কত রাতের শেষে যেন মানে রাত শেষ হয়ে যাচ্ছে, নৌকার চলাটা শেষ হচ্ছে না, এবং শেষে সে বলতেছে যে সেও কি নতুন দেশে যেতে চায়। এই তার যে আশাটা, আকাঙ্ক্ষাটা, সেটা কিন্তু প্রকাশ করেছে। তাহলে শিশুদের এই যে কৌতূহল প্রবণতা, তাদের যে জানার ইচ্ছা, অনুসন্ধান ইচ্ছা, এই জিনিসটাই কিন্তু মূলত এখানে বলা হয়েছে। ঠিক আছে, আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু নানা ধরনের গল্প রচনা, অনেক কাব্যগ্রন্থ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সহজ পাঠ নামক একটা কাব্যগ্রন্থ আছে, যেটার প্রথম ভাগ থেকে মূলত এই কবিতাটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই ছিল মূলত কবিতাটা সম্পর্কে শিশুদের যে সীমাহীন কৌতূহল, জ্ঞানের যে অনুসন্ধান ইচ্ছা, তাদের যে জানার আগ্রহ, সেটাই হচ্ছে মূলত কবি এখানে তুলে ধরেছেন। ঠিক আছে, তাহলে তোমাদের এই কবিতার শেষে আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমাদের কবিতাটা শেষে দেখো যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে এবং সৃজনশীল প্রশ্ন আছে, এগুলো তো অবশ্যই পড়বে। সেই সাথে হচ্ছে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাড়ির কাজ, নতুন দেশ কবিতা থেকে 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বানাবে। আর তোমাদেরকে আমরা যে সিলেবাসটা, নতুন সংশোধিত যে সিলেবাসটা দিয়েছি, সেখানে সারাংশ, দুটো সারাংশ দেওয়া আছে, সারাংশ ক এবং খ। ঠিক আছে, সারাংশ ক এবং খ, এই দুটা পড়া যাবে। সারাংশ ক এবং খ, সেখানে যে বক্তব্যটা আছে সেটা কিন্তু আমরা নতুন যে সিলেবাসটা, যেটা পুনর্বিন্যাস করে দিয়েছি, সেখানে দেওয়া আছে, সেটা দেখে নেবে। তো অর্থাৎ সারাংশ ক এবং খ এবং নতুন দেশ কবিতা থেকে 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এক কথায় যেন উত্তর দেওয়া যায়, এরকম 10টা প্রশ্ন বানিয়ে সেটার উত্তরটা তোমরা রেডি করে নেবে। তাহলে আশা করছি যে তোমরা এই ক্লাসটা সম্পর্কে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ক্লাসটা একটু বারবার দেখো, তারপরেও বুঝতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। তো আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। আশা করছি পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে দেখা